আচ্ছা, মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? জন্মের পর থেকে 18 থেকে 20 বছর পর্যন্ত যে বাড়িতে, যে লোকজনের কাছে, যে লোকজনের সঙ্গে সে বড় হয়ে উঠেছে, একদিন সে প্রিয় বাড়ি, সে প্রিয়জনদের ছেড়ে চলে যেতে হয় নতুন একটা পরিবেশে, নতুন লোকজনের মাঝে। আমার বিয়ে হয়েছে 2-2.5 বছর, তবে কিছু বিশেষ কারণের জন্য আমি আমার বাবার বাড়ি থেকেছিলাম এই 2-2.5 বছর। তবে এই 2-2.5 বছর পর ফাইনালি এবার আমার শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো চলো আমার বিয়ের 2.5 বছর পর আমার শ্বশুর বাড়ি যাওয়ার গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ফ্লাইটে ছোট বেবিকে নিয়ে ট্রাভেল করতে কি কি সেফটি মানতে হয় সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিদিস চ্যানেল। তো কালকে দিদি তারার ফ্লাইট, তো কালকে দিদি তারা চলে যাবে কলকাতা। তো কেমন লাগছে? মজা। আজারে কথা কইস না। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবার একটা লং ব্লগ। অনেক দিন পর, গত 1 বছর আগে মনে হয় আমি একটা ব্লগ দিয়েছিলাম, আর মাঝে আমি শর্ট ভিডিও দিতাম। তো আজকে আমি আবার লং ব্লগ দিচ্ছি। তো আজকে হচ্ছে 22 এপ্রিল, আর কালকে হচ্ছে 23 এপ্রিল, মানে কালকে আমাদের ফ্লাইট। তো 2 বছর বিয়ে হয়েছে আমাদের, 2 বছর কি 2.5 বছর হতে যাচ্ছে। তো বলতে গেলে 2 বছর পর এবার আমার বিদায় হচ্ছে, কারণ আমি পরীক্ষার জন্য সব কিছু এখন বললে হবে না, পরে বলবো। বাকিটা তোমরা দেখতে থাকো, স্টোরিটা পরে বলবো, তো তোমরা কন্টিনিউ দেখো। এখন পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। সো বাই। সো মায়ের দিকে আমার ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমি হ্যান্ড ক্যারি করবো। আর এদিকে পুচকু বাবা ঘুমিয়ে আছে, আর এই হচ্ছে লাগেজ, 1টা 2টা 3টে, ওইটা হচ্ছে হ্যান্ড ক্যারি হবে, আর এটাও হ্যান্ড ক্যারি হবে, আরও কয়েকটা আছে। তো এরপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে যেদিন আমাদের ফ্লাইট ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি, আমার পুচকু সোনা আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম আমার জেঠুর ঘরে ওদেরকে প্রণাম করার জন্য। আর সেদিকে গিয়ে তো আমার পুচকু সোনা আমার জেঠিমনির সঙ্গে খুব খেলা করছিল। তারপর জেঠুদের ঘর থেকে এসে আমরা তাড়াতাড়ি স্নান দান করে রেডি হয়ে পড়েছি, কারণ আমাদের ফ্লাইট ছিল 12:30টার সময়। তো আমাদের 9টা 9:30টার দিকে বেরোতে হতো। এই দেখো আমার বোন সাজুগুজু করছে, কারণ ওরা আমাদের সঙ্গে এয়ারপোর্ট গিয়েছিল। তো এদিকে আমার হাজব্যান্ড সবগুলো লাগেজ বারান্দায় নিয়ে রাখছিল এক এক করে, কারণ আমাদের যাওয়ার মোটামুটি সময় হয়ে গেছে। তখন আমাদের গাড়িও চলে এসেছিল। তবে এবার শুরু হতে যাচ্ছে ইমোশনাল সিনগুলো। আমার মা ভীষণভাবে কান্না করেছিল, আর পাশাপাশি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষও ভীষণ কান্না করেছিল। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে 2-2.5 বছর কেন আমি বাবার বাড়ি থেকেছি। তো যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি কলেজের 2nd সেমিস্টার শেষ করে 3rd সেমিস্টারে মাত্র উঠেছিলাম। আর যেহেতু সেই সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তো আমাকে তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতেই হতো। আর তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, আমার বাবার বাড়ি তো ত্রিপুরাতে, তবে আমার শ্বশুর বাড়ি কিন্তু কলকাতায়। তো আমাদের তো কদিন পরপরই পরীক্ষা হতো, আর হঠাৎ রুটিন দিয়ে দিত যে কখন পরীক্ষা হবে। আর কলকাতা থেকে হঠাৎ করে ত্রিপুরাতে আসাটাও সবসময় সম্ভব নাও হতে পারে। আর আমার টিউশন সবকিছুই তো আমার কলেজের কাছাকাছি ছিল। তাই আমি ভেবেছিলাম যে আমি যদি একবারে শ্বশুর বাড়ি চলে যাই, মানে কলকাতায় চলে যাই, তাহলে এত দূরের থেকে পড়াটা চালানো আমার জন্য একটু হয়তো প্রবলেমও হতে পারে। যার জন্য সবাই মিলে বললো যে ত্রিপুরা থেকেই, মানে আমার বাবা বাড়িতে থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করার জন্য। তবে কিন্তু আমার বিয়ে 1.5 বছর পর আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এবার হয়তো তোমরা ভাবছো যে আমি আরো 1 বছর কেন দেরি করলাম। আসলে সেই সময় তো আমার পুচকু সোনা আসতে চলেছিল, যার জন্য আমি আর ট্রাভেলিং এর সেরকম একটা রিস্ক নিইনি। ভেবেছিলাম যে একবার আমার পুচকু সোনাকে নিয়েই আমি আমার শ্বশুর বাড়ি যাই। আর এখন যেহেতু আমার পুচকু সোনার 5 মাস বয়স হয়ে গেছে, তাই ভাবলাম যে এখন তো পুচকু সোনাকে নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। সো ফাইনালি এবার আমি আমার পুচকু সোনাকে নিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে বাড়ি গেলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেছি। আর এয়ারপোর্টে এসেছিল আমাদের সঙ্গে আমার মা, আমার বোন আর আমার জেঠিমনি। আর আমার বাবা কিন্তু আমাদের সঙ্গে কলকাতায় গিয়েছিল। যাই হোক, এরপর আমরা তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা করে ভেতরে চলে গেলাম এয়ারপোর্টের ভেতরে, কারণ আমাদের যেতে যেতে মোটামুটি 11টা বেজে গিয়েছিল। আর আমাদের যেহেতু 12:30টার সময় ফ্লাইট ছিল, তাই আমাদের সব চেকিং, বোর্ডিং পাস করাতেও হবে, আর সেগুলো করাতে তো একটু সময়ও লাগে। যার জন্য আমরা তাড়াতাড়ি ওদের সঙ্গে দেখা করে ভেতরে চলে গিয়েছি। আর যাওয়ার সময় আমার মা, আমার জেঠিমনি খুবই কান্না করছিল, কারণ ওদের ভীষণই খারাপ লাগছিল। আর খারাপ লাগাটাই স্বাভাবিক, কারণ আমার পুচকু সোনা ওদের কাছেই ছোট থেকে বড় হয়েছে, 5-5.5 মাস হয়েছে, তো স্বাভাবিক ওদের তো একটু খারাপ লাগবেই। আর আমারও ভীষণই কষ্ট হচ্ছিল, তবে আমি আমার ভেতরের কষ্টটা সবার সামনে প্রকাশ করছিলাম না। সেই সময় সবার সামনে এমনভাবেই থেকেছিলাম যে মনে হচ্ছিল যে আমার সেরকম একটা কষ্ট হচ্ছিল না, তবে ভেতরে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল, বুক ফেটে যাওয়ার মতো কষ্ট। তবে আমি সেটা প্রকাশ করতে পারছিলাম না সেই সময়, কারণ আমার মা, জেঠিমনি, আমার বোন সবাই কান্না করছিল, সবার সবাই খারাপ লাগছিল। তবে যদি আমি সেই সময় কান্না করতাম তাহলে ওরা আরো কষ্ট পেত হলে, যার জন্য আমি কান্না করিনি। পুচকু সোনা হওয়ার পর থেকে আমি ভেবেছিলাম যে এখন
এখন থেকে আমি স্ট্রং থাকবো যে কোনো ক্ষেত্রে। কারণ এখন তো আমি কান্নাকাটি করলে একদম চলবেই না, কারণ নিজেকেও সামলাতে হবে প্লাস আমার পুচকুসোনাকেও সামলাতে হবে। আর হচ্ছে কষ্ট, তো কষ্ট তো সবারই হবে, কারণ সাধারণত মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন তো ওদের ভীষণ কষ্ট হয়। কারণ এতদিন একটা মেয়ে এত বছর 18-20 বছর কি সময় 25 বছর মা বাবার সঙ্গে থাকে, এরপর ওদেরকে ছেড়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন স্বাভাবিক খারাপ তো লাগবেই। তবে আমার ক্ষেত্রে তো এটা আরও বেশি কষ্টকর, কারণ আমি তো কলকাতায় চলে যাচ্ছি, মানে অন্য একটা স্টেটে চলে যাচ্ছি, যার জন্য আমার তো খুব কষ্ট হবে। মন চাইলেও যে এখন মনে পড়লে আমি গাড়ি দিয়ে ছুট করে চলে আসলাম বা বাইকে করে চলে আসলাম, সেই সুযোগটাই হবে না। তো এত দূর থেকে তো সব কিছু গুছিয়ে সময় করে আসাটাও একটা ব্যাপার। তো যে কোনো টাইমে তো মন চাইলে আসা যাবে না, সেটা আমিও জানি আর সবাই জানে। তবে কষ্টের মাঝেও কিন্তু আবার একটু আনন্দ হচ্ছিল, কারণ এতদিন পর আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। আর দেখো, শ্বশুরবাড়ি তো যেতেই হবে, কারণ মেয়ে হয়েছে যখন একদিন বিয়ে হবে, আর একদিন তো শ্বশুরবাড়ি যেতেই হবে মা বাবাকে ছেড়ে, আর এটা তো জগতেরই নিয়ম। নিজের মুখে বলতে নেই, আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণই ভালো আর আমার হাজব্যান্ডও ভীষণই সাপোর্ট, যার জন্য এত দূর আমার শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও আমার অতটা কষ্ট হয় না। তো অনেক তো তোমাদের সঙ্গে কথা বললাম, এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে তোমরা তোমাদের ছোট বেবিকে নিয়ে ফ্লাইটে ট্রাভেল করার সময় তোমাদের কি কি সেফটি মানতে হবে। তো আমরা তো প্রথমে আমাদের পুচকুকে নিয়ে ফ্লাইটে ট্রাভেল করা নিয়ে একটু কনফিউশনে ছিলাম যে এটা সেফ হবে কিনা ওর জন্য। পরে আমরা ডাক্তার দেখালাম, ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে ফ্লাইটে গেলে ভালো হবে কি ট্রেনে। উনি বললেন যে ফ্লাইটে গেলেই ভালো হবে। তবে আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম যে পুচকুকে যখন ফ্লাইটে করে নিয়ে যাচ্ছি ও তো ভীষণ কান্নাকাটি করবে। তো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি যে তোমরা যদি তোমাদের ছোট বেবিকে ফ্লাইটে করে নিয়ে যাও তাহলে কি কি সেফটি মানতে হয়। তো ফ্লাইটে তো অনেক শব্দ হয়, আমাদের বড় মানুষেরই কানে অনেক সময় ব্যথা হয় বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আমি কি করেছিলাম, আমরা ফ্লাইটে উঠেই আমি পুচকুসোনার কানে একটু বড় করে কটন গোল করে পুচকুসোনার কানে দিয়ে দিয়েছিলাম, যেন ওর শব্দটা ডাইরেক্টলি ওর কানে মানে সেরকমভাবে না লাগে। হালকা পাতলা তো লাগবেই শব্দটা, তবে বেশি যেন শব্দটা না লাগে, তাহলে ওর কোনো সমস্যা হবে না। তো সেকেন্ড হচ্ছে, তোমরা ফ্লাইটে ওঠার আধ ঘন্টা আগে তোমরা তোমার বেবিকে ভালোভাবে ব্রেস্ট ফিডিং করিয়ে নেবে। যারা ব্রেস্ট ফিডিং করাও তারা ব্রেস্ট ফিডিং করিয়ে নেবে, আর যারা এমনিতে ফর্মুলা মিল্ক খাওয়া তো তোমরা সেটা খাইয়ে নেবে। মেন কথা হচ্ছে বেবি সে সময় পেট ভর্তি থাকা হচ্ছে কথা। তো থার্ড নাম্বার হচ্ছে ঘুম পাড়িয়ে নেবে। একবার যদি মনে করো ওরা ফ্লাইটে ওঠার আগে ঘুমিয়ে পড়েছে তাহলে কিন্তু এটা অনেকটাই ভালো। ঘুমিয়ে থাকলে ওরা সেরকম যন্ত্রণাও করে, আর ওরা যখন এই সময়টাতে অনেকটা ছোট থাকে তাই ওরা বাইরের অত ব্যাপার স্যাপার ওরা বুঝতেও পারে না। তো ফোর্থ নাম্বার হচ্ছে পুচকুসোনাকে ভালোভাবে টাওয়াল দিয়ে ঢেকে নেবে, আর মাথার মধ্যে একটা টাওয়াল বা কিছু একটা কাপড় দিয়ে রাখবে যেন বাতাসটা ওর মাথার মধ্যে না লাগে, তাহলে ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না। আর ফিফথ নাম্বার হচ্ছে যে সে সময় বেবিকে তার মার কাছেই রাখাটা উচিত, তাহলে দেখবে ওরা নিজেকে অনেকটা মনে করে আর সুন্দর ঘুমিয়ে থাকবে, ওরা অত বেশি নড়াচড়া করবে না বা অত বেশি যন্ত্রণাও করবে না। তো আমি তো আমার পুচকুসোনাকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম যে ওর কোনো সমস্যা হয় কিনা। তো ভগবানের ইচ্ছা আর আমি যে সেফটিগুলোর কথা বলেছি সেই সেফটিগুলো আমিও মেনে চলেছি, যার জন্য পুচকুসোনা আর কোনো যন্ত্রণাও করেনি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছেও গেছি। এরপর আমরা তো গাড়িতে উঠে পড়লাম। তো সেদিন তো এত গরম ছিল আর দুপুরের রোদ, আর বাইরে থেকে এতটা গরম হাওয়া আসছিল, তো ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছিলাম, আর চোখ মুখের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমরা যাওয়ার পথে খেয়ে নিয়েছিলাম একটা চিকেন প্যাটিস, আর এই দেখো আমার পুচকুসোনা ওর পাপার কোলে ঘুমিয়ে আছে। তো এরপর 1.5 ঘন্টা জার্নি করে তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমাদের বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, জলেশ্বর শিববাড়ি। আর এই জলেশ্বর শিববাড়ির ব্লগ কিন্তু আমি 1 বছর আগে দিয়েছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি শ্বশুরবাড়ি যাওয়ার আগে এই শিব মন্দিরে গিয়েছিলাম। তো এবার আমি যখন পুচকুসোনাকে প্রথমবার আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, শিব ঠাকুরের আশীর্বাদ নেওয়া তো খুবই দরকার। আর আমি তো ভগবান শিবকে ভীষণভাবেই মানি, তো আমরা ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য মন্দিরে গিয়েছিলাম আমার পুচকুসোনাকে নিয়ে। তো সেদিক থেকে আমার শ্বশুর শাশুড়িও এসেছিল সেই মন্দিরে, ঠাকুরের কাছে প্রণাম করে তো আমরা চলে এসেছি বাড়ি। তো এই প্রথম আমার পুচকুসোনা বাড়ি আসলো, তো আমার শাশুড়ি মা জোগাড় ঠোগাড় দিয়ে আমার পুচকুসোনাকে ঘরে ঢুকালো। সেই ভিডিও ক্লিপসগুলো কিভাবে যে ডিলিট হয়ে গেল তাই বুঝলাম না, আর সেই জন্য আমি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। আর এতদিন পর আমি আমার নিজের বাড়ি আসলাম, আমার তো ভীষণই ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। আর সবাই এসেছিল আমার পুচকুসোনা আর আমাদের সঙ্গে দেখা করতে। আর এই হচ্ছে আমার কাকিমণি, তো আমার পুচকুসোনাকে কাকিমণি কোলে নিল, খুব আদর ঠাদর করলো। এরপর তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি মা তো আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছিল, কি রান্না করলো সেটা তো তোমাদের সঙ্গে আমি অন্য আরেকটা ব্লগে শেয়ার করবো। সো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর একটুও যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো আর প্লিজ শেয়ার করে দিও, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সো বাই গাইজ।